এখন আনসার দিয়ে দেখি সবাই। 5-এর আনসার কি হবে? নিম্ন শ্রেণী। এটা কিন্তু এটা ইজি ছিল, এটা এত কঠিন না। অজন প্রজনন নিম্ন শ্রেণীতে ঘটে, ঠিক আছে। তারপর হচ্ছে কয় ধরনের প্রজনন দেখা যায়? 2 ধরনের। আচ্ছা, কোন উদ্ভিদে 2 ধরনের জনন কোষ একই থাকে? এটা পারবি? সহবাসী উদ্ভিদে। সহবাসী উন্নত উদ্ভিদে। শ্রেণীর এখন উদ্ভিদে। এটা কিন্তু আমি বই দেখানোর সময় দাগাই দিছি, বই একদম সুন্দর করে মার্ক করে যে এটা পড়বি। উন্নত উদ্ভিদ, উন্নত শ্রেণীর উদ্ভিদ, উন্নত শ্রেণীর জীব না, উন্নত শ্রেণীর উদ্ভিদ বলবে, ঠিক আছে। এটা একটু বই আবার মার্ক করে নেবা, এটা এমসিকিউটা লিখে নিবি। সেটা কি? এটা শুধুমাত্র উন্নত শ্রেণীর উদ্ভিদ হবে, এখানে কোনো প্রাণী বলে নাই। তারপর 8 নাম্বার, উচ্চ পর্যায়ে জীবে কোন প্রক্রিয়ায় যৌন জনন সংঘটিত হয়? এখন দেখ এখানে যৌন যৌন কোনোটাই লিখে নেই, লিখছে সহজ, সরল, জটিল, মিশ্র। জটিল। দেখো, উন্নততে আমরা জানি উচ্চ পর্যায়ের ক্ষেত্রে যৌন প্রজনন হয়, আর যৌন প্রজনন হচ্ছে কি? জটিল, শ্রমসাধ্য, অনেক সময় লাগে, কঠিন। তো এখানে আনসার হবে কি? জটিল। মিশ্র, বইটা আমাদের বই কোনো মিশ্র শব্দই নেই, আমাদের বই শব্দ আছে কি? জটিল। এই যে জীবের জটিল প্রক্রিয়ায় যৌনজনন সংঘটিত হয় এবং এটা অনেক বেশি সময় লাগে। 9 নাম্বার, এটা সবাই পারবি। কোন বিভাজনের ফলে অর্ধেক হয়ে যায়? মাইটোসিস অর্ধেক হয়ে যায়, মিওসিস অর্ধেক হয়। হ্যাঁ, মিওসিস অর্ধেক হয়। তারপর আসে হচ্ছে 10 নম্বরে, ফুলের অত্যাবশ্যকীয়। এই যে এই প্রশ্নটা ওই দিন তোদের পরীক্ষায় দিই, 2টি অত্যাবশ্যকীয় বললে 2টি। ইয়েস। প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ হলো কোনটি? ফুল। এটা চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। রজনীগন্ধা, এটা কালকে দিছিলাম, এটা পারস না কেন জানি না। দেখ এখানে বলছে পাপড়ি এবং বৃদ্ধি একত্র হয়ে গেছে, তাহলে তুই পাপড়ি আর বৃদ্ধিকে আলাদাভাবে চিনতেছিস না। আলাদাভাবে যদি না চিনি, আমি কি ফুলের 5টা অংশ আছে বলতে পারবো? আমি পাপড়িকেও চিনতেছি না, বৃত্তিকেও চিনতে না, দুইটা একসাথে হয়ে গেছে। যদি একসাথে হয়ে যায় তখন ফুলের কয়টা অংশ পাবো আমরা? 4টা। তাহলে কয়টা অংশ পাবো? 4টা। দেখ এমনি নর্মালি থাকে 5টা। তো যদি পাপড়ি আর বৃত্তি একসাথে হয়ে যায়, ওরা যদি একটা হয়ে যায়, তখন কি আমি আর 5টা পাবো? পাপড়ি দলমন্ডল, হ্যাঁ পাপড়ি আর দলমন্ডল যাই বলি, এগুলো যদি একত্র হয়ে যায়, আমি কি আর 5টা অংশ পাবো? না। 5টা যদি না পাই, আমি তাদেরকে আদর্শ ফুল বলতে পারবো? না। তাহলে এটা কি সম্পূর্ণ ভুল বলা যাবে? এটা অনেকেই ভুল করছো, অসম্পূর্ণ। এটা হবে বোর্ড কোশ্চেন ছিল, কিন্তু এটা একটু ট্রিকি বল। হ্যাঁ বলো। ওই যে আমি আরেকটা অ্যানসার দিছিলাম পরে যে আর তুমি অ্যানসার আছে যে বৃন্তযুক্ত, এটা হচ্ছে কারেক্ট অ্যানসার, বৃন্তযুক্ত। কোথায় আনসার? আমার এখানে আনসার আসছে বিন্দুযুক্ত। আচ্ছা আচ্ছা, এটা হয়তো ভুল ছিল, হয়তো আমার আনসার ইনপুট দেওয়া ভুল ছিল, বাট এটা হবে হচ্ছে কি? অসম্পূর্ণ। এই যেখানে লিখছে কোন একটি অনুপস্থিত থাকে তাকে অসম্পূর্ণ। রজনীগন্ধা ফুলে পুংস্তবক স্ত্রীস্তবক থাকলেও দ্বিতীয় দলমণ্ডলের পরিবর্তিতে পুষ্পপুট বলে। এখন তোদের পুষ্পপুট জিনিসটা কি? পুষ্পপুট বলতে বোঝায় যখন দলমণ্ডল আর বৃতি একসাথে হয়ে যায়, তখন এটা তোরা মুখস্থ করতে পারোস। এটা কিন্তু এসএসসির পড়া না, এই শব্দটা এইচএসসিতে আছে, যে পুষ্পপুট শব্দটা। যদি বৃতি আর দলমণ্ডল একসাথে হয়ে যায় তখন আমরা বলি পুষ্পপুট। আবার তখন তাদের এককে সেপাল বা প্যাটাল এরকম একটা শব্দ বলে। এগুলো আসলে এইচএসসির। তোদের কিন্তু তোদের নলেজ দিয়ে এটা আনসার দেওয়ার কথা পারা যাবে। কেন? এখানে বলছে পাপড়ি এবং বৃতি একত্র হয়ে গেছে, একত্র হয়ে গেলে আমরা আলাদা অংশ তৈরি করে ফেলছি, আলাদা হয়ে গেছে সম্পূর্ণ। তাহলে আমি 5টা অংশ পাচ্ছি না, আমি 5টা অংশের বাইরে যদি না পাই, ওদেরকে আমি অসম্পূর্ণ ফুল বলবো। একটি আদর্শ ফুলের কয়টি অংশ? এই এই প্রশ্ন খেয়াল করে আনসার দিবি। যদি বলে কয়টি, অত্যাবশ্যকীয় 2টি, এটা কিন্তু আমি বলছি বারবার। তারপর ফুলের দ্বিতীয় স্তবক কোনটা? ফুলের দ্বিতীয় স্তবক কোনটা? বইয়ে সরাসরি লেখা আছে, দেখি বল কোনটা। বৃত্তিতে সব
পুংস্তবক দ্বিতীয় না, আমি তোদের 5টা সিরিয়াল লিখছি, 2 3 4 5, নোটটা কি দেখোস না? বৃত্তি, প্রথমটা পুষ্পাঙ্গ, দ্বিতীয়টা তো বৃদ্ধি। তারপর না, দলমণ্ডল, তাহলে দলমণ্ডল হবে। আর না প্রথমেরটা হচ্ছে, ঠিক আছে ঠিক আছে, প্রথমেরটা হচ্ছে তরিয়া, 1 নাম্বার হচ্ছে পুষ্পাক্ষ, 2 নাম্বার হচ্ছে বৃত্তি, 3 নাম্বার হচ্ছে দলমণ্ডল, 4 নাম্বার পুং, 5 নাম্বার স্ত্রী। তাহলে এটা হবে হচ্ছে কি, আনসার হবে হচ্ছে কোনটা? বইয়ের মধ্যে দেওয়া আছে যে দলমণ্ডল এটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক, দলমণ্ডল বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক, কিন্তু প্রশ্নটা করছে ফুলের দ্বিতীয় স্তবক। ফুলের অংশের দিক থেকে হচ্ছে বৃদ্ধি দ্বিতীয় স্তবক। এখন প্রশ্নটা হচ্ছে তোকে বুঝতে হবে কিভাবে করছে। যদি বইয়ে লিখে বাইরের দিক থেকে দেখ, প্রথমত যদি এটা ফুলের পুষ্পাক্ষ হয়, এটা হচ্ছে ফুলের পুষ্পাক্ষ, এখানে এই যে ছোট্ট একটা জায়গায় ফুলের পুষ্পাক্ষ, এরপর বাইরে থাকবে হচ্ছে কি এই পাপড়িগুলো বা বিতিগুলো, সবুজ সবুজ বিতিগুলো, ঠিক আছে। এরপরে থাকে হচ্ছে যেমন জবা ফুলের ক্ষেত্রে পাপড়িগুলো, ধ্যান থাকে হচ্ছে তোর পুংস্তবক, আর একটা যদি আমি আঁকি, আর একটা এটা দিলে এটা হচ্ছে স্ত্রীস্তবক। তাহলে দেখ এটা হচ্ছে পুষ্পাক্ষ, এটা হচ্ছে প্রথম স্তবক, ঠিক আছে, কিন্তু বাইরের দিক থেকে প্রথম বললে আনসার হবে কি? তাহলে তোমরা সবাই বইয়ে যা, বইয়ে গিয়ে লেখ, বইয়ে গিয়ে লেখ, একদম বইয়ে যা, বইয়ে গিয়ে এখানে লিখে ফেল, আমি লিখে দিচ্ছি তোরাও লেখ, লিখে ফেলে। এখন পরের জন্য আর রাখিস না, যে প্রথম স্তবক বললে পুষ্পাক্ষ, আর বাইরের দিক থেকে প্রথম বললে বৃত্তি, বাইরের দিকে দ্বিতীয় বললে, বাইরের দিক থেকে দ্বিতীয় বললে দলমণ্ডল, ঠিক আছে। এই 3টা কথা লিখে ফেল। প্রথম স্তবক বললে পুষ্পাক্ষ, বাইরের দিক থেকে প্রথম বললে বৃত্তি, বাইরের দিক থেকে দ্বিতীয় বললে দলমণ্ডল। আবার যদি জিজ্ঞেস করি দ্বিতীয়, আচ্ছা আমি জিজ্ঞেস করবো এখন ধরে ধরে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা লেখ। আচ্ছা হইছে, সবাই লিখছস? জি, আচ্ছা হইছে। তাহলে আমরা হচ্ছে এটার আনসার দিছে কি বৃত্তি, এটার আনসার দিছে হচ্ছে বৃত্তি। দ্বিতীয় স্তবক বললে আনসার হবে বৃত্তি, কিন্তু যদি বলি ফুলের বাইরের দিক থেকে প্রথম স্তবক, তাইলেও তো বৃদ্ধি হয়ে বৃত্তি, বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক দলমণ্ডল। দলমণ্ডল। আর যদি জিজ্ঞেস করে দলমণ্ডল ফুলের কয় নাম্বারের স্তবক, তাইলে আনসার কি হবে? 3 নাম্বার। 3 নাম্বার। এই যে কনফিউশনগুলো ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। ওই এই 3টা লেখা ভালো করে বইয়ে লিখে ফেলছস। বৃত্তিহীন ফুলকে কি বলা হয়, এটা পারবি? বৃত্তিহীন ফুলকে বলা হয় অবিন্তক ফুল। অবৃন্তবক, অবিন্তকের এক্সাম্পল কি? যেমন হাতিসুর। হাতিসুর, গুড। হাতিসুর। আর বিন্দুযুক্ত হচ্ছে জবা কুমড়া। কোনটা অবিন্তক ফুল? হাতিসুর পার্সস। উভয়লিঙ্গিক ফুল কোনটা? জবা। জবা। আর কি কি আছে? জবা। জবা, দুটোটা। দুতরা, এই 2টা। এইগুলো এক্সাম্পলগুলো ভালো করে পড়বি, যে বৃত্তিযুক্ত কারা, বৃত্তিহীন কারা, এগুলো এক্সাম্পলগুলো ভালো করে লাগবে। তাহলে এটা হবে জতা, জবা, দুতরা। দতরা তো নাই। একলিঙ্গ ফুল কোনগুলো? এটা কিন্তু আমি লিখে দিছি, ঝিঙ্গা। ঝিঙ্গা। এটা বইয়ে নাই, আমি লিখে দিছিলাম ঝিঙ্গা। যে ফুলে স্ত্রীস্তবক ও পুংস্তবক উভয় অনুপস্থিত, তাকে কি বলা হয়? এই না, অনুপস্থিত বলছে যে ক্লিবলিঙ্গ। আচ্ছা। থ্যালামাস ফুলের কোথায় অবস্থান করে? এই যে থ্যালামাস। থ্যালামাস মানে এই যে কালকে
কালকে যে বলছো যে ভাই ইংলিশ পড়া লাগবে না, এই যে দেখ এটা কিন্তু স্কুলের হ্যাঁ, প্রশ্ন। হ্যাঁ। এই যে থ্যালামাস, বৃদ্ধ শিশু। এটা কি? এটা হচ্ছে পুষ্পাক্ষ। এই যে আমি সেজন্যই বলছি ইংলিশ নাম কিন্তু লাগবেই। এটা কোথায় থাকে? বিন্দের শীর্ষে থাকে। সবাই কেউ না বুঝলে কিন্তু বলবি আবার, এই পারতেছে বললে আমি পারবো পারতেছি না তাই ভাইকে বলবো না, লজ্জা পাচ্ছি, এটা বলে লাভ নেই। এখানে শিখতে আসছ, বলবি, শিখবি। ভুল বুঝলে আজকাল ভুল যদি পড়ে যাস পরে ভুলই করবি। একজন পারতেছে, মানে মেসেজ না দিয়ে সরাসরি কল দিয়ে বসে থাকে। আচ্ছা ঠিক আছে, বুঝছো সবাই? আমি বারবার বলতেছি না বুঝলে বলবি। একজন পারতেছে বা একজন রেসপন্স করতেছে বলে আমি করবো না, এটা না। এই যে পাঠ্য বই এটা ভুল আছে, আমি ওই দিন ঠিক করে দিছি। পাঠ্য বই এটা লেখা আছে থ্যালমাস, এটা আনসার হবে আসলে থ্যালামাস। আচ্ছা তারপর আসি, পুষ্পাক্যের উপর কয়টি স্তবক পরস্পর সাজানো থাকে? কয়টি? দুইটি। দেখি আমি আনসার আগে, তারপর বলতেছি। কেন আনসার চারটা হয়েছে বল? আরে ফুলের পাঁচটা স্তবকের মধ্যে প্রথম নাম্বারের নাম পুষ্পাক্ষ। তো অক্কের উপরে তো সব কিছু থাকে, তো অক্কের উপর বাকি চারটা থাকবে। তাহলে বাকি চারটা অক্ষের উপর থাকবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোরা ভুল করছিস। তাহলে এটা বইয়ে লিখে ফেলবি এমসিকিউটা। স্ক্রিনশট নিয়ে নেয় সবাই, স্ক্রিনশট নিয়ে নেয়। রেকর্ড থাকবে, কিন্তু রেকর্ড দেখবে আবার পুরোটা বসে বসে। আমি তো বলে দিচ্ছি কোনটা কোনটা তোদের লাগবে না লাগবে। আবার রেকর্ড দেখতে চাইলে করতে পারোস, এত সময় থাকলে করতে পারোস, কিন্তু যেটা তোদের গুরুত্বপূর্ণ এটা স্ক্রিনশট নিয়ে বইয়ে লিখে ফেলবি সরাসরি। ঠিক আছে নিছস? আচ্ছা আমি দিব। ওকে, তারপর আসি বৃত্তীয় অনুচ্ছেদের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে ফুলের বাইরের স্তবককে কি বলে? আচ্ছা আমরা কোশ্চেন দেখে আনসার করবো, আমরা দেখবো না। যা বল, ফুলের বাইরের স্তবককে কি বলে? ফুলের বাইরের স্তবককে কি বলে? এই যে বললাম বাইরের থেকে প্রথম স্তবকের নাম হচ্ছে বৃত্তি গেল। তারপর নিচের কোনটি বৃত্তির কাজ নয়? কোনটি দেখি বলতো? পরাগায়নে সাহায্য করা, এটা কি কাজ? কীট পতঙ্গ আকর্ষণ করা, জনন কাজে অংশগ্রহণ করা, এটা ওর কাজ নয়। তাহলে সবাই পারছস, গুড। তারপর হচ্ছে রং বেরঙের বৃত্তি কি কাজে সাহায্য করে? পরাগায়নে সাহায্য করে। ধ্যান খাদ্যবস্তুতে সাহায্য করে। সবুজ বৃত্তি। পুষ্পাক্ষ তো হবে না, বৃত্তি আর একটা আছে দলও বাদ দিলাম, কিন্তু এখানে আছে দুইটা বৃত্তি, একটা সবুজ বৃত্তি একটা শুধু বৃত্তি। আনসার কেন সবুজ বৃত্তি হবে? কারণ হচ্ছে সবুজের মধ্যেই কি আছে? ক্লোরোফিল আছে। ক্লোরোফিলই খাদ্য তৈরি করতে পারে, এই জন্য এটার আনসার হবে সবুজ বৃত্তি। এই দেখ এগুলো কিন্তু স্কুলের প্রশ্ন, তোরা যারা মনে করছিস প্রশ্ন অনেক সহজ হবে, এগুলো কিন্তু সহজ প্রশ্ন না। খাদ্য বস্তুতে সাহায্য করা, এটা সবাই কিন্তু দাগাই দিয়ে চলে আসতো। ঠিক আছে, আবার বলতেছি যে নতুন যে জয়েন করছিস, খাদ্য বস্তু বললে বৃত্তি আনসার হবে না। বৃত্তির মধ্যে কোনটা আনসার করতে হবে? সবুজ বৃত্তি। যেখানে সবুজ সেখানে ক্লোরোফিল থাকবে, ক্লোরোফিলই খাদ্য তৈরি করতে পারে। দলমণ্ডল, ফুলের কোনটি বাইরের দিক থেকে দ্বিতীয়? এতক্ষণ পরে আসছো তানজিদ। ফুলের বাইরের দিকে যে কিছু দলমণ্ডল লিখে দিছিলাম কিছুক্ষণ আগে, বাইরের দিকে। আর দুধের বইয়ে আছে এটা। শেষ আমাদের 26টা শেষ। আল্লাহ, কয় মিনিটে 26টা? ধরতে গেলে 10-12 মিনিটে 26টা শেষ। দুধরা ফুলের তৃতীয় স্তবক কোনটি? এই যে একটা কঠিন কোশ্চেন করছে কিন্তু কোশ্চেনটা সহজ। এটা একটা ফুল, তো ফুলের তৃতীয় স্তবক কোনটা? এটা কেন দুতরা ফুল দিলে? এটা যদি আমি বলতাম হাতিসুর, না হাতিসুর দিব না, এটাতে দিব হচ্ছে কি অসম্পূর্ণ ফুলের এক্সাম্পল কোনটা? লাউ। যদি লাউ কুমড়া বলতাম এটা কোশ্চেনটা ভুল ছিল, তখন আমি কোশ্চেনটা কঠিন ছিল। এখন বল কেন দুধরা বা জবা দিয়ে কোশ্চেনটা করছে? কে বলতে পারো যে স্যারের মাইন্ডটা কে ধরতে পারছিস? দেখি কে বলতে পারে কথাটা, যে স্যার এখানে ফুলের তৃতীয় স্তবক বলতেই তো পারতো, আলাদা করে দুতরা কেন বলে দিছে? বা এখানে যদি লাউ কোমড়া দিই তাহলে কি প্রশ্নটা সত্য হবে নাকি মিথ্যা হবে? তারপর আরেকটা জিনিস, এখানে কোনো বাংলা শব্দ দেয়নি। সো সবাই সাবধান থাকবা যে শুধু বাংলা নাম শিখলে হবে না। দেখি কে বলতে পারো সেখানে? শুধুমাত্র এতটুকু কোশ্চেন দিলেই তো হয়ে যেত, ফুলের তৃতীয় স্তবক কোনটি?
স্যার আলাদা করে, এটা বোর্ড কোশ্চেন কিন্তু, আলাদা করে দুতরা শব্দটা কেন দিছে? অথবা এখানে যদি আমি লাউ কোমড়া দিই তাহলে প্রশ্নটা সত্য হবে নাকি মিথ্যা হবে? কেউ বলতে পারবি না কেন এখানে ফুলের তৃতীয় স্তবক শুধুমাত্র বলে নাই, দুতারা সহ বলছে, লাউ কোমড়া বললে? দেখ, ফুলের তৃতীয় স্তবক বললেও প্রশ্নটা সত্য, কিন্তু দুতরা বলার কারণেও প্রশ্নটা সত্য। কেন? দোতরা ফুল হচ্ছে সম্পূর্ণ ফুল। কি ফুল? সম্পূর্ণ ফুল। ওর 5টা স্তবকই আছে, তাই আমি চাইলে এটাকে জবাও দিতে পারি, এখানে জবাও লিখতে পারি, অথবা দুতরা লিখতে পারি। বলতে পারি যে জবার ফুলের তৃতীয় স্তবক কোনটি। আবার বলতে পারি হচ্ছে কি অসম্পূর্ণ তোমার দুধরা ফুলের তৃতীয় স্তবক কোনটি। কিন্তু লাউ কোমড়া বলতে পারবো না। কেন? লাউ কোমড়া অসম্পূর্ণ ফুল। তো এর মধ্যে 5টা স্তবক নাই, তা আমি তো বলতে পারবো না কোন স্তবকটা নাই, আসলে আমি তো জানি না। এই জন্য প্রশ্নটা হবে হচ্ছে, বুঝি নাই। হ্যাঁ, পুংস্তবক। আগে 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 আনসার থেকে কোশ্চেনটা বুঝতে হবে কেন স্যার কোশ্চেনটা এভাবে করতে, তো পরবর্তীতে কোশ্চেনটা কিভাবে করতে পারে আমি এটা বলে দিচ্ছি তোদেরকে। হয় প্রশ্নটা বলতে পারে ফুলের তৃতীয় স্তবক কোনটি, সত্য প্রশ্নটা। অথবা বলতে পারে জবা ফুলের তৃতীয় স্তবক কোনটি, অথবা বলতে পারে দুতরা ফুলের তৃতীয় স্তবক কোনটি। কিন্তু কখনো প্রশ্নটা যদি লাউ কোমড়া দিয়ে করে তাহলে প্রশ্নটা হবে না। এখন আসি ফুলের তৃতীয় স্তবক কোনটা? পুংস্তবক। তো পুং দিয়ে আমি বলছিলাম অ্যান্ড্রয়েড বা অ্যান্ড্রয়েড ফোনের মতো। অ্যান্ড্রো শব্দের হচ্ছে কি? পুরুষ বুঝায়, তো অ্যান্ড্রোসিয়াম। থ্যালামাস তো পুষ্পাক্ষ। খেলিক্স হচ্ছে কোনটা? বৃত্তি। গাইনোসিয়াম, গাইনো শব্দটা সবসময় মেয়েদের সাথে জড়িত, সেটা হচ্ছে কি? স্ত্রীস্তবক। ওকে, এই কোশ্চেনটা একটা কোশ্চেন কত কিছু এখান থেকে শেখা যায়। কোশ্চেন সলভ করতে হয় এভাবে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যারা নতুন জয়েন করছিস তাদের জন্য আরেকটু রিপিট করি। এখানে দেখলাম অনেকে এই কোশ্চেনে গিয়ে অনেক বেশি জিজ্ঞেস। দেখ, স্যারে প্রশ্নটা চাইলে শুধুমাত্র এতটুকু করতে পারতো যে ফুলের তৃতীয় স্তবক কোনটি, তাহলে তো হয়ে যেত। স্যার এখানে একটু ট্রিক্স খেলছে। সেটা কি? লিখছে দুতরা। কেন দুতরাটা লিখছে আমি সেটা জিজ্ঞেস করলাম ওদেরকে, কেউ বলতে পারে নাই দুতরাটা লিখলে কি কোনো পার্থক্য করছে কিনা। দেখ, দুতরা একটা সম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল তো সম্পূর্ণ ফুলের তো 5টি স্তবকই থাকে। এই জন্য আমি যদি ফুলের তৃতীয় স্তবক বলি যে কথা বলবো, দুতরা ফুলের তৃতীয় স্তবক বলে সেম। এখানে দুতরার পাশাপাশি আমরা জবা বলতে পারবো, কারণ জবাও সম্পূর্ণ ফুল। কিন্তু লাউ কোমড়া বলতে পারবো না, কারণ লাউ কোমড়া হচ্ছে অসম্পূর্ণ ফুল। আর আমি কালকে যে বললাম ইংলিশ নাম মুখস্থ করা লাগবে, এই যে ইংলিশ নামগুলো আসছে এখান থেকে। এখানে থ্যালামাসটা আমরা কিছুক্ষণ আগে সলভ করে আসছি। থ্যালমাস লিখছে কারণ বই থেকে দেখে দেখে লিখতে হবে, বইয়ে যা আছে তাই। থ্যালমাসটা আমরা পড়ে আসছি। ক্যালিক্স হচ্ছে কি? বৃত্তি, এটাও পড়ছি। গাইনো শব্দটা হচ্ছে স্ত্রীর সাথে জড়িত, এই জন্য স্ত্রীস্তবক। অ্যান্ড্রো শব্দটা পুরুষের মতো, পুরুষের সাথে জড়িত, এই জন্য হচ্ছে কি? পুংস্তবক। একটা কোয়েশ্চেন কত কিছু শিকার আছে। তো কোয়েশ্চেন সলভ করতে হয় এভাবে। শুধুমাত্র আমি ফুলের তৃতীয় স্তবক দেখলাম, আনসার দিকে চলে গেলাম, বাকিটা কেন হয় না এগুলো পড়তে হবে। এই যে প্রশ্নটা সেম প্রশ্ন দেয়, ফুলের তৃতীয় স্তবক কোনটি, একই প্রশ্ন, জাস্ট এখানে দুতরা শব্দটা নাই। এটা অ্যান্ড্রয়েড সেম হবে, এটা জানি। পুংস্তবকের প্রতিটি সদস্য কি বলে? পুংকেশর। পুং পরাগধানী হবে না, পুংদণ্ড হবে না, যুক্তধানী হবে না। কেন? পুংকেশরের অংশ হচ্ছে কি? পুংদণ্ড, পরাগধানী। বুঝতে পারছস কেন হবে না? এগুলো কিন্তু বলতে হবে যে ভাই এটা কেন হবে না। এটা বলতে পারলে তুই হচ্ছে হ্যাঁ তোর পড়া একদম ক্রিস্টাল ক্লিয়ার, তুই এমনি আনসার একটা দিয়ে দিছিস হয়ে গেল, এরকম হবে না। পরাগধানী ও পুংদণ্ডের সংযোগ অপশন কি বলে? এটা ওই দিন প্রশ্ন দিয়েছিলাম মনে হয়, যোজনী। পোলেন টিউব হবে না, পোলেন টিউব এখন আমরা পড়ি নাই। পরাগরেণু তো হবে না, পরাগথলিও হবে না। পরাগরেণু অঙ্কুরিত হলে কি গঠিত হয়? আচ্ছা, এটা আপাতত স্কিপ। কেন? এটা আছে নেক্সট ক্লাসে পড়াবো। পোলেন টিউব কি জিনিস নেক্সট ক্লাসে। পুংজনন কোষ কোথায় উৎপন্ন হয়? পোলেন টিউব, পাপড়ি, বৃত্তি, পুংদণ্ড। এটাও স্কিপ, এটাও স্কিপ, এটাও স্কিপ। না না, এটা স্কিপ, এটা পরশ নেই। যেটা পরশ নেই সেটা করার দরকার নাই। এটাও পারবি না। কোনটি পরাগদণ্ড? এটা বল, কোনটি পরাগদণ্ড বহুগুচ্ছ? বহুগুচ্ছ। শিমুল, ওই যে ওই দিন দাগায় দাগায় পড়াইছি। শিমুল,
এটা আমরা বলছিলাম প্রায় 6টা বোর্ড আসছিল, দেখবি এখন কিছুক্ষণ পরে। এই যে দিনাজপুর বোর্ড 24 আসছে, এটা হচ্ছে শিমুল। বহুগুচ্ছ পরাগদণ্ড বহুগুচ্ছ হচ্ছে শিমুল। কেউ বই দেখে চাইলে বলতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু শিখতে হবে। আবার ইংলিশ নাম দেখলাম, বললাম মনা শব্দের হচ্ছে এক, ডায়া শব্দের হচ্ছে দুই, পলি শব্দের হচ্ছে বহু, বাকিগুলো পড়ার দরকার নাই। এতটুকু মনে রাখবি, মন শব্দের অর্থ এক, ডাই শব্দের অর্থ দুই, পলি শব্দের অর্থ এক। মন শব্দের হচ্ছে কি জবা, তারপর হচ্ছে দি হচ্ছে কি মোটর, তারপর হচ্ছে যে তোর বহু হচ্ছে শিমুল। তারপর এই যে আবার দেখ কোশ্চেনটা আবার আসছে, রাজশাহী বোর্ড 2022, দিনাজপুর 20, রাজশাহী বোর্ড 21, বরিশাল সেম প্রশ্ন, যে বহুগুচ্ছ পুংস্তবক পাওয়া যায় কোথায়? আনসার হবে শিমুল। ভাইয়া তাহলে দুধুরা কি? বুঝি নাই। দুধুরা কি হবে? দুধের আমাদের বইয়ে তো নাই মনে হয়। দুধের হাসে আছে, দুধের হচ্ছে দললগ্ন। দললগ্ন হচ্ছে যখন পাপড়িয়ার তোমার পরাগধানীটা একসাথে হয়ে যায়, এটাকে বলে দল, দলের সাথে নগ্ন অবস্থায় আছে, বা দল নগ্ন। নগ্ন না, এটা লগ্ন, সরি লগ্ন। দরের সাথে, লগে, দলের লগে আছে। আমরা বলি না লগে আছে, তোমার লগে আসি, সাথে আসি। চিত্রের স্তবক, এই যে ফুলের চিত্র দিয়ে প্রশ্ন করে বলছিলাম, এই যে আনসারটা দেয় এখন। চিত্রের মাদ্রাসা বোর্ড, কুমিল্লা বোর্ড, এটা কোন ধরনের চিত্র? ময়মনসিংহ, অথবা ময়মনসিংহ না মাদ্রাসা আসলে, কুমিল্লা বোর্ডে দিছে কত হচ্ছে সেটা, এটা কোডিং কোশ্চেন। দেখি আনসার কি হবে। এটা হচ্ছে বহু, তাহলে এটা শিমুল। আবার দেখ সেম, এই সেম কোশ্চেন আবার আসছে, এটা কি? বহুগুচ্ছ। এখন বুঝতেছিস গুরুত্বটা, আমি যেভাবে যেভাবে বলছি এমসিকিউ, ওই চিত্রগুলো গুরুত্বপূর্ণ ছিল কি ছিল না, আমি যেভাবে বলছি এভাবে কিন্তু যাইতে হবে। যদি চিন্তা করে যে না আমি, হ্যাঁ বল। দললগ্নতে হচ্ছে পাপড়ি আর, অর্থাৎ দলমণ্ডলের সাথে যুক্ত থাকে। ধর এটা যদি একটা পাপড়ি হয়, এটার সাথে পুংকেশরটা, পুংকেশর বলতে কি বুঝেছি আমি? পুংকেশর বলতে এই যে পুংস্তবকের প্রত্যেকটা অংশ, পুংস্তবকের প্রত্যেকটা অংশ হচ্ছে কি পাপড়ির সাথে লেগে থাকবে, তখন আমরা বলি দল লগ্ন। দ দিয়ে দললগ্ন, ধ দিয়ে দুতারা, এবার মনে রাখবি, দ দিয়ে দললগ্ন, ধ দিয়ে, দ এর পরে ধ আসে, দ দিয়ে দুতরা, মনে রাখা ইজি। দ দিয়ে দললগ্ন, ধ দিয়ে দুতরা, পারবি মনে রাখতে? আর এটার ইংলিশটা কিন্তু পড়তে বলছিলাম, এটা হচ্ছে কি এফি, পেটাল। এপি মানে হচ্ছে কি, এপি মানে, আচ্ছা আমি বানানটার ভেঙে দিচ্ছি। এপি মানে হচ্ছে বাইরে বা উপরে, বা বাইরে, মনে করো আমরা বাইরে, যেমন আমাদের যে ত্বক, আমাদের যে বাইরের যে ত্বক, এটাকে আমরা বলি এপিডার্মিস, তাহলে বাইরে। প্যাটাল শব্দটা হচ্ছে কি, প্যাটাল হচ্ছে দলমণ্ডল, পাপড়ির একক, অর্থাৎ প্রত্যেকটা পাপড়িকে চাইলে আমি কি বলতেছি, দলমণ্ডলের প্রত্যেকটা সদস্য আমরা কি বলছিলাম? পাপড়ি। তো পাপড়ির ইংরেজি হচ্ছে যে প্যাটাল, পাপড়ির ইংরেজি হচ্ছে, আচ্ছা সমস্যা নেই, বাকিটা রেকর্ড দেখে নিও। দলমণ্ডলের একক হচ্ছে পাপড়ি, পাপড়িকে আমরা ইংরেজিতে বলবো হচ্ছে কি প্যাটাল। এটা বইয়ে নাই, তাই একটু বইয়ে লিখে ফেলো, প্যাটাল শব্দটা বইয়ে লিখে ফেল, যে পাপড়ি আর প্যাটাল একই শব্দ। হ্যাঁ বলছিলাম, কিন্তু ভুলে গেছো হয়তো, এই জন্য এটা বইয়ে লিখে ফেল, যে পাপড়ি আর প্যাটাল একই শব্দ। তাহলে এপি অর্থ কি বাইরে, প্যাটাল, প্যাটাল শব্দের অর্থ হচ্ছে কি পাপড়ি। তো পাপড়ির সাথে, এটা হচ্ছে পাপড়ির বাইরের দিকে বা পাপড়ির সাথে লাগানো, এই জিনিসটা বুঝাইছে এপি প্যাটালাস। ঠিক আছে, ওকে। এই যে ভালো লাগছে তোরা লিখছস, আমি আগে বলছি তোরা লিখছস, এটা হচ্ছে ভালো লাগছে। তারপর আসে হচ্ছে যে নিচের কোন ফুলে দ্বিগুচ্ছ পুংস্তবক থাকে? দ্বিগুচ্ছ, মোটর, মোটর, মোটরসাইকেল, মোটরসাইকেলের কয়টা চাকা? মোটরসাইকেলের দুইটা চাকা, দুইটা চাকা দিয়ে মনে রাখবি দ্বিগুচ্ছ। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কি একগুচ্ছ হচ্ছে কে? জবা। জবা হচ্ছে একা, মনে রাখবি জবা হচ্ছে একা।
আর হচ্ছে শিমুল তারপর হচ্ছে দলগ্ন হচ্ছে ধুতরা, দ দিয়ে দলগ্ন, দ দিয়ে ধুতরা। আর শিমুল হচ্ছে বহুগুচ্ছ। বহুগুচ্ছ। গুড, এইভাবে রেসপন্স করতে হবে। 38টা শেষ আমাদের 28 মিনিটে। কোনটিতে একগুচ্ছ পরাগদণ্ড রয়েছে? এই যে পারতেছো সেটা আমি আর জিজ্ঞেস করবো না, এটা পারবি। একগুচ্ছ থাকে কোথায়? একগুচ্ছ থাকলে তাকে কি বলা হয়? একগুচ্ছ। শিমুল গাছের পারবি, বহুগুচ্ছ। এটা এটার আনসার দে। এই যে তোদের মাইক দিতে ইচ্ছা করতেছে এখন, যে কালকে যে বলছিস ইংলিশ পড়া লাগবে না, দেখ ইংলিশগুলো কিন্তু দিছে, বুট কোশ্চেন ইংলিশ দিচ্ছে। ত্রিগুচ্ছর ইংলিশ ডাই কোন নাম্বারটা? এই যে ডাই, এটা কোন নাম্বারটা? ডাই এটা হচ্ছে ডাই। এপি মানে কি দেখি বল, এপি পেটালাস এটা কি? দল লগ্ন। দলগ্ন, দলগ্ন বাইরে যেটা থাকে। আর পলি, বাইরের হ্যাঁ পলি এডেলফাস বহু। আর সিন শব্দের অর্থ কি বলছিলাম? যুক্ত, একসাথে, একত্রে। তাহলে সিনজেনেসিয়াস অর্থ কি? যখন পরাগধানীগুলো একসাথে থাকবে, একত্রে থাকবে। আর এখন প্রশ্ন হচ্ছে, একটু করে খেয়াল করতে হবে। সিন তো বলছোস ঠিক আছে, সিন দিয়ে আমরা বললাম যে একত্রে, তাহলে সিন সিন দুইটাই কিন্তু সিন। একটা হচ্ছে সিন জেনেসিয়াস আর একটা হচ্ছে সিন কার্পাস। কোনটা কি? কোনটা কোনটার? একটা যুক্তধানী, একটা যুক্ত, আর একটা কি হবে? যুক্ত কি বল? যুক্ত বই দেখে বল, বই দেখে বল, তাইলে বইটা খুলবি। যুক্ত লগ্ন হবে। মাইক বই খুল। যুক্ত গর্ভবতী, যুক্ত গর্ভবতী। তাহলে এখন প্রশ্ন হতে, এই যে দেখ, মনে রাখতে হবে যে সিন দেখে একত্রে মনে রাখলাম, ঠিক আছে, যুক্ত বসছি। দাদা স্কিন স্কিন আসবে, কেউ চিল্লাইস না। সবাই সবাই একটু করে দুইটা ইয়া মুখস্থ করে ফেলতে। সিন জেনেসিয়াস আর কার্পাস, এই দুটার পার্থক্যটা বুঝতে হবে। যে জেনেসিসটা হচ্ছে আসলে পরাগধানী, আর এটা হচ্ছে গর্ভবতী। স্কিন আসবে, কেউ চিল্লাইস না। ওরে বাবা, এতজন অ্যাড হয়ে গেছে। আসছে আসছে আসছে, ঠিক আছে। সবাই এই দুইটা শব্দ কিন্তু মুখস্থ করবে। যেটা ধানী সেটা হচ্ছে জেনেসিয়াস, আর যেটা কার্পাস সেটা হচ্ছে গর্ভবতী। আর এটা মনে রাখার জন্য শর্টকাট আমি ক্লাস শেষে, বা এটার ব্যাখ্যা আমি ক্লাস শেষে আরও দিয়ে দিব, যে কেন জেনেসিয়াস দিয়ে আসলে ধানীটা বুঝেছে, কার্পাস দিয়ে হচ্ছে কি। এবার মনে রাখতে পারো, দেখ এবার মনে রাখতে পারো যে এখানে কার শব্দটা আছে। কার মানে কি? একটা গাড়ি। গাড়িতে আমরা কি বসি, তো বসি। তো আমরা যদি ধর ওই যে উদ্ভিদের ক্ষেত্রে চিন্তা করি, গর্ভাশয় হচ্ছে কি? গর্ভটা ধারণ করে, এই জন্য আমরা মনে রাখবো গর্ভাশয় গর্ভ গাড়ি, ঠিক আছে। গর্ভাশয় গর্ভ গাড়ি। কার হচ্ছে একটা গাড়ি, গর্ভাশয় গর্ভ মানে কার হচ্ছে গাড়ি, গাড়িতে গতে গর্ভবতী, ঠিক আছে। পারবি তো এখন? এখন তো পারবি। জেনেসিয়াসটা কি? আর কার দিয়ে মনে রাখবে, এখানে কার আছে, কাতে গাড়ি, গাড়িতে হচ্ছে গর্ভবতী। আর ওটা মনে রাখলেও কোনো সমস্যা নাই। গেল আমাদের কোনটিতে দললগ্ন, এই যে এটা তো সবাই পারবি এখন। দুতরা শেষ, এলা সবাই পারতেছ। এটা কি? এখানে বলছে এক্স এর বিন্যাস কিরূপ হলে, এই তো এক্স এর বিন্যাস কিরূপ হলে তাকে যুক্তধানী বলি। হ্যাঁ, এইটার আনসার দিয়ে দেখি। রাজশাহী বোর্ড, দেখ বোর্ড কোশ্চেন কিন্তু এত সহজ না। বোর্ড কোশ্চেন যুক্তধানী কোনটার ক্ষেত্রে? পি একসাথে থাকলে না কিউ একসাথে থাকলে? পি একগুচ্ছ, পি দলমণ্ডলের সাথে যুক্ত, কিউ মুক্ত অবস্থায়, কিউ একগুচ্ছ। যুক্তধানী হচ্ছে কি? আনসার কি হবে? আচ্ছা, তারপরে আর কে কি বলবি? সি। আনসার হবে হচ্ছে এ। আচ্ছা, যেই বলছস, দেখ দলমণ্ডলের সাথে যখন যুক্ত তখন তো এটা দললগ্ন হয়ে যাবে।
পাপড়ি আর পুংকেশর একত্রে ধরে। আর যুক্তদানি কাকে বলে? যুক্তদানি হচ্ছে পি, এখানে আগে চিনতে হবে আমাকে কিউ কোনটা আর পি কোনটা। কিউ হচ্ছে কি দণ্ড। পুংদণ্ড, আর কিউ হচ্ছে কি? পরাগধানী। তাহলে দেখ, তো পরাগধানী যখন একসাথে থাকে তখন আমরা যুক্তধানী বলি। এখানে তো প্রশ্নটাই বলছে এভাবে যে যুক্তধানী, যখন পরাগধানী একসাথে থাকে তখন আমরা বলি যুক্তধানী। কিন্তু পুংদণ্ড থাকলে তখন আমরা এটা দললগ্ন হয়ে যাবে। আর পুংদণ্ড একসাথে থাকা নিয়ে আমাদের কোনো বই লিখে নেই, যেহেতু লিখছে হচ্ছে কি পুংকেশর বা পরাগ, পুংকেশরের দলমণ্ডল। পুংকেশরটা পুরাটা যদি দলমণ্ডলের সাথে যুক্ত থাকে তখন আমি আরেকটু ক্লিয়ার করি তাহলে তোদেরকে, যদি যদি এটাকে এটা যদি আমি পরাগধানী ধরি, যদি এরা একসাথে থাকে, এরা একসাথে হইলে তখন আমরা বলবো হচ্ছে যুক্তধানী। এখন সেটা একগুচ্ছ হইতে পারে, বহুগুচ্ছ, দুই গুচ্ছ হইতে পারে, বহু হইতে পারে। আর এই পুরাটা যদি পাপড়ির সাথে বা দলমণ্ডলের সাথে থাকে তখন বলি হচ্ছে কি দললগ্ন। এইটা নিয়ে স্পেসিফিকলি কারো সাথে যুক্ত মুক্ত কোনো কথা বলে নাই। পরাগদণ্ড, হ্যাঁ বলো। কখন একগুচ্ছ আর কখন দ্বিগুচ্ছ, কখন বহুগুচ্ছ, এটা কিভাবে বুঝবো? দেখ, একগুচ্ছ মানে কি, অনেকগুলো হচ্ছে একটা পরাগধানী থাকবে। এই কলমটা দেখ, একগুচ্ছ হচ্ছে কেমন, ধর একটা পরাগধানী, একটা পরাগধানী, এর মধ্যে হচ্ছে অনেকগুলো পরাগ, সরি একটা পুংদণ্ড, এর মধ্যে অনেক পরাগধানী। যদি দুইটা হয় তখন দ্বিগুচ্ছ, যখন অনেক বেশি হবে, তাহলে বহুগুচ্ছ। যে আমরা বইয়ে যাই তাহলে তো দেখতে পাচ্ছি বইয়ে, এই দেখ এখানে কয়টা, একটা দুইটা, এখানে কয়টা, এক দুই তিন চার, এখানে অনেক, এর মধ্যে এগুলো অনেক, এগুলো তো আমাদের স্পেসিফিকভাবে একদম মাইক্রোস্কোপে দেখতে হবে যেখানে কীরকম অবস্থানে আসে। ঠিক আছে, এখানে ক্লিয়ার করছো সবাই? আমি এখন যদি কাউকে প্রশ্ন জিজ্ঞেস করি, সবাইকে প্রশ্ন জিজ্ঞেস করবো, দেখি কে কে পারস। প্রথমে আসি, যুক্তধানী কাকে বলে? এক, পরাগধানী এবং পুংদণ্ড একত্রিত হয়ে। যুক্তধানী হচ্ছে যদি পরাগদণ্ডে বিদ্যমান পরাগধানীগুলো একসাথে থাকে তখন আমরা বলবো যুক্তধানী। তারপর একগুচ্ছ যুক্তধানী বলতে বলতে একটা পরাগদণ্ডে অনেকগুলো একসাথে আছে। দ্বিগুচ্ছ বলতে বুঝেছে কি দুইটা পরাগদণ্ডে অনেকগুলো একসাথে আছে। আচ্ছা, তারপর যদি বলি পরাগদণ্ড একগুচ্ছ আছে তখন আমরা কি বলবো? একগুচ্ছ। একগুচ্ছ বলবো। পরাগদণ্ড একগুচ্ছ আছে, একগুচ্ছ। এটা নিয়ে বইয়ে স্পেসিফিকভাবে কিছু বলে নাই। এটা হচ্ছে সেম, পরাগধানী যদি একগুচ্ছ থাকে আলটিমেটলি সেটা হচ্ছে একগুচ্ছ যুক্তধানী বলতে পারোস। বাট এটা নিয়ে বইয়ে কিছু লিখেন, আমি যদি প্রশ্নটা জিজ্ঞেস করলাম জাস্ট খালি ক্লিয়ার হইছস, আমি বলি আবার ক্লিয়ার হইছস কি না। যদি পরাগথলিগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে তখন আমরা বলি পরাগথলি বা পরাগধানী, একসাথে থাকলে তাদের আমরা যুক্তধানী বলি। আর একগুচ্ছ যুক্তধানী বলতে কি বুঝেছি, একটা পরাগদণ্ডে এর মধ্যে অনেকগুলো, দুইটা মানে একটা, দুইটা পরাগদণ্ডে অনেকগুলো, বহু মানে এটা অনেকগুলো হইতে পারে। তারপর আর যখন পুরা একটা পুংকেশর বা পুরা একটা পুংস্থবক কার সাথে যুক্ত থাকবে, পাপড়ির সাথে, পাপড়ির সাথে যুক্ত থাকবে তখন আমরা বলবো দললগ্ন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই ছবিটা একটু এটা মার্ক করে রাখবি, বোর্ড কোয়েশ্চেন সলভ করার সময় এটা একটু ভালো করে দেখবি আবার। এটা হবে না, এটা হবে না, শেষ আমাদের। আচ্ছা, পরাগধানী একগুচ্ছ থাকলে তাকে কি বলি? যুক্তধানী। স্ত্রীস্তবকের অপর নাম কি? গর্ভকেশর। তারপর গর্ভকেশর কোথায় উপস্থিত থাকে? ফুলের কেন্দ্রে। ফুলের কেন্দ্রে কোনটা থাকে এটা পাচ্তেছি আমরা। গর্ভপত্রের কয়টি অংশ? গর্ভপত্রের কয়টি অংশ? তিনটে। কি কি কি? গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমণ্ডল। তাহলে তিনটা অংশ। বুঝি নাই এটা, এটা তো এটা পড়ে ফেলছে কোথায় অবস্থান, ফুলের কেন্দ্রে। তো ফুলের কেন্দ্রে কোশ্চেনটা আবার করছে আর কি। কিন্তু এটা
এটাই স্ট্রেস দেবো কি আনসার? তো এই একটা কোশ্চেন উল্টাভাবে লিখছে, একটা তো অপশন লিখছে, একটা তো কোশ্চেন লিখছে, তাতে সমস্যা নেই। গর্ভপত্রের কয়টা? এখন আমাদের এখানে বইয়ে কোথাও লেখা নাই যে গর্ভপত্র, আমাকে সরাসরি লিখছে কি স্ত্রী স্তবক আছে। স্ত্রীস্তবক। আর গর্ভপত্রের আচ্ছা ভাই আমার স্কুল, তোমার স্কুল কেন এখন স্কুল থেকে? গর্ভপত্রের ইংরেজিটা লেখ কার্পাল, এই কার্পাল থেকে লিখছে সিন কার পস। বুঝছস? এখন যখন কার্পালটা পড়বি, কার্পাল থেকে আসছে কি এই সিন কার্পাসটা, পেটাল কার্পাল। আমি 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 আবার বলতেছি সবাইকে, হাত বইয়ে গিয়ে একটু সুন্দর করে পাপড়িটা তো লিখছস, বইয়ে হচ্ছে পাপড়িটা লেখা নাই যে এটাকে পেটাল বলে, কিন্তু এটাকে যে কার্পাল বলে এটা বইয়ে লেখা আছে। ও ও ও কোশ্চেনটা তোমার স্কুলের। আমাদের স্কুলের প্রশ্ন আসলে এই গাইডে স্থান পায় না, দিনাজপুর জেলা স্কুল এইসবগুলোতে স্থান পাই। ঠিক আছে, কার্পাল কি দেখি বল, সবাই লিখ বা বল কার্পাল কি? কার্পাল কি? স্ত্রীস্তবকের প্রত্যেকটি সদস্যকে আমরা বলি হচ্ছে গর্ভপত্র, আর গর্ভপত্রের ইংরেজি হচ্ছে কার্পাল। আমি নেক্সট পরীক্ষাতে আমি বলে দিচ্ছি, যখন 15 আগস্ট বা যখন অধ্যায় শেষ হবে বড় পরীক্ষা নিব, তখন আমি বেশিরভাগ কোশ্চেন কিন্তু ইংরেজিতে দিব, আগে থেকে বলে দিচ্ছি। বেশিরভাগ কোশ্চেন মানে বইয়ে যতগুলো ইংরেজি আছে ওইগুলোর বাংলা আমি লিখবো না, আর আগেই বলে দিচ্ছি আমি, ওইগুলোর বাংলা আমি লিখবো না, সবগুলো ইংরেজি শব্দ দিব। তাই তোমরা ইংরেজিটা মুখস্থ করে রাখতে হবে। মুখস্থ করা কি এটা আমি তো দেখাই দিচ্ছি যে সিন কার্পাল শব্দটা আসছে কোত্থেকে, এই কার্পাল থেকে। ফুলের গর্ভপত্রের অংশ নয় কোনটি? গর্ভ গর্ভতে পরাগধানী করতে আসবে, অংশ নয় কোনটি? যোজনী। তারপর হচ্ছে শেষ আমাদের আমাদের লাস্ট আজকে আর দুটা পার্ট বাকি আছে, পরাগায়ন আর পুষ্পমঞ্জুরি। যে শাখায় ফুলগুলো সাজানো থাকে তাকে আমরা কি বলি? মঞ্জুরি দণ্ড। এই পুষ্পমঞ্জুরি বলে আবার আরেকটা, পুষ্পমঞ্জুরি তো শাখা সহ ফুলকে, এইটা আবার এই জন্য কালকে বলছি একটু ক্লিয়ার হইতে, শাখা সহ। পুষ্পমঞ্জুরির দণ্ড তো অপশনে দিলেন, পুষ্পমঞ্জুরি বলে এটা কি অপশন? তাহলে বইয়ে লিখ সুন্দর করে যে শাখা সহ ফুলকে বলবো হচ্ছে কি পুষ্পমঞ্জুরি, আর যেখানে শাখাটার নাম হচ্ছে কি মঞ্জুরি দণ্ড। আমি তো কোশ্চেন পাই যাচ্ছি একটা একটা যে কি কি কোশ্চেন করব, পড়ানোর মধ্যে তো সবগুলো কোশ্চেন করব, এই যে এগুলোই করবো আর কি, যে ভুল করতেছে। মাত্র 2-3টা এগুলা থেকে আসছে আর বাকি সব ট্রিকি। আমি এখান থেকে ট্রিকি করবো, আমি তো বলে দিচ্ছি কোশ্চেন কি কি করব, বই থেকে বাইরে তার কোশ্চেন করতে পারবো। তারিখবার বললে হ্যাঁ এই প্রশ্ন তারিখবার বুঝতে। আচ্ছা, যদি বলে পুষ্পমঞ্জুরি কি জিনিস, একটা শাখা, এটা একটা শাখা, এর মধ্যে হচ্ছে ফুল আছে, তো এই ফুল সহ শাখাটাকে একসাথে আমরা বলবো পুষ্পমঞ্জুরি। পুষ্পমঞ্জুরি। দূর, পুষ্পমঞ্জুরি। আর শুধুমাত্র এই শাখাটাকে বলবো হচ্ছে কি একটা দণ্ড, মঞ্জুরি দণ্ড। বানান ভুল হইলে কিছু করার নাই। যেখানে ফুল সাজানো থাকে। ওকে, পরাগায়নের জন্য পুষ্পমঞ্জুরি অনেক বেশি গুরুত্বপূর্ণ। থেমে গেলে আচ্ছা এখন বলি সাইমোস কোনটা? সাইমোস আর একটা হচ্ছে রেসিম, রেসিমি মনে হয়, রেসিমোস, রেসিমোস দেখি বল সাইমোস কোনটা রেসিমোস কোনটা, বই দেখো। তবে দেখুন নিয়ত পুষ্পমঞ্জুরি। সাইমোস রেসিমোস। আচ্ছা এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। আমি চিত্র আঁকতেছি, কোনটা কত বল। প্রশ্নটা আরেকবার বলো। আচ্ছা প্রশ্নটা আগে বলবো, আগে আমি এটা চিত্রটা আঁকি। এই যে এখানে ছবি দিছি দুইটা, এটা হচ্ছে ক ছবি, এটা হচ্ছে ক টি। এটা হচ্ছে নিয়ত, এটা তো হচ্ছে নিয়ত। ক কি? ক হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জুরি। এর অনিয়ত ইংরেজি কোনটা এখানে? অনিয়ত হচ্ছে রেসিমোস। রেসিমোস। আর নিয়ত হচ্ছে সাইমোস। তাহলে এখানে শব্দের পার্থক্য কোন জায়গায় হয়েছে? সাই আর রেসি, সাই আর রেসির মধ্যে পার্থক্য। গুড। তারপর এই যে এখন প্রশ্নটা চলে আসছে, মঞ্জুরি দণ্ড বৃদ্ধি অসীম হলে অত অসীম অত অনিয়ত,
এটাও শিখাইছি ট্রিক, যে অত অসীম অতে অনিয়ত। অনিয়ত। থেমে গেলে কি হবে? থেমে গেছে, এটা আমরা বলতে পারবো মাথার উপর একটা ফুল আছে, সেটা হচ্ছে নিয়ত। শেষ আমাদের। আর কয়টা কোশ্চেন আছে? আরো অনেক আছে, আরো অনেক। কয়টা পর্যন্ত? 81টা কোশ্চেন আরো এখানে বাকি আছে। 55 মধ্যে কয়টা আসছে? 43 না 86 যাবে 11-12টার মধ্যে, সরি একটার মধ্যে। পরাগায়নের অপর নাম কি? সংযোগ। পরাগ সংযোগ। এটা তো পড়েছি। নিচের কোন প্রজাতি চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে এবং অভিযোজন ক্ষমতা কম? কোনটাতে? স্বপরাগায়ন না পরপরাগায়ন? স্বপরাগায়ন। স্বপরাগায়ন। আমি মাত্র প্রাইভেট থেকে এসে জয়েন হয়ে গেছি, লিভ নিয়ে একটু 5 মিনিট পর। 5 মিনিট পর থাকবো কিনা জানি না, শেষ হয়ে গেলে তো আচ্ছা যা, সমস্যা নেই, রেকর্ড দেখে নিচ্ছি। ওদের 9-এ সমস্যা নেই, যারা 9-এর করে ফেলতেছে আগের ক্লাসগুলো, আমি ওদের কথা চিন্তা করতেছি। ওরা যদি তোদের সাথে সবগুলো শেষ করে ফেলে, এই বছরই ওদের বায়োলজি শেষ। বিশুদ্ধতা বজায় থাকে পরাপরাগায়ন না? একটু ফিটা দিই। না, স্বপরাগায়ন। স্বপরাগের এক্সাম্পল কি? স্বপরাগায়নের এক্সাম্পল কালকেই পড়ছিলাম। স্বপরাগায়নে কালকে শিখাই দিছি। স্বপরাগায়ন শিমুল না। আনছি। সরিষা হবে, সরিষা। আরেকটা কি? সতে সরিষা। এটা কিন্তু কালকে আমি শিখাইছি। সরিষার দুধুরা। সতে সরিষা আর নিচে আছে বয়ের মতো যেটা, সেটা দিয়ে দুতরা। দুতরা। তাহলে এটা আনসার কি হবে? সরিষা। সরিষা। তারপর 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 নতুন প্রজাতি সৃষ্টিতে ভূমিকা নেই। ভূমিকা নেই, কোশ্চেন পড়তে হবে। ভূমিকা নেই, তাহলে আনসার কি হবে? স্বপরাগায়ন। স্বপরাগায়ন। তাহলে এখানে আনসার হচ্ছে স্বপরাগায়ন। স্বপরাগায়ন হবে। ঘ নাম্বারটা। স্বপরাগায়ন ঘটে কোন ফুলে? দুতরা। দেখ এগুলো গুড কোশ্চেন। দুতরার মধ্যে পারবি এটা, এটাও পারবি। স্বপরাগায়নের বৈশিষ্ট্য কোনটা? নতুন প্রজন্মের উদ্ভিদের আবির্ভাব ঘটে, সত্য নাকি মিথ্যা? ক নাম্বারটা অপচয় হয় না। আগে ক নাম্বারে বল, ক নাম্বারটা সত্য নাকি মিথ্যা? মিথ্যা। জীবন শক্তি সম্পন্ন বীজের সৃষ্টি হয়। মিথ্যা। পরাগরেণুর অপচয় হয়। মিথ্যা। ঘ হবে। ঘ হবে। ঘ নাম্বারটা অপচয় ভাইয়া। হ্যাঁ, জীবন শক্তি সম্পূর্ণ বীজের সৃষ্টি হয় তো। এটা তো পরপরাগায়নে। অ্যানসার আচ্ছা। স্বপরাগায়নের ক্ষেত্রে হবে না। স্বপরাগায়নে শুধুমাত্র কয়টা বৈশিষ্ট্য? এক, তার চারিত্রিক বৈশিষ্ট্য বিশুদ্ধ থাকবে, তারপর হচ্ছে অপচয় কম হবে, বাকি যা আছে সবগুলো হচ্ছে খারাপ বস। অ্যানসার ঘ। এটার ক্ষেত্রে বল, আমি যেভাবে বলছি এভাবে বলবি। ক নাম্বার সত্য নাকি মিথ্যা বলবি। স্বপরাগায়নের গুরুত্ব, বৈচিত্র্যের আবির্ভাব ঘটে, সত্য। ক নাম্বার মিথ্যা। মিথ্যা। অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়। এটাও মিথ্যা। মিথ্যা। এগুলো তো সিক্রেট গ্রুপের ক্লাস এই আছে, তাও আছে 9 জন মতো। বীজের অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পায়। এটাও মিথ্যা। মিথ্যা। বিশুদ্ধ বজায়। এভাবে আনসার দিতে হবে। শুধুমাত্র আমি কোশ্চেন দেখে আনসার দিলে হবে না, সত্য মিথ্যা টাইপ করে আনসার দিতে হবে। কোন ধরনের পরাগায়নের ফলে গাছের অভিযোজন ক্ষমতা কমে যায়? স্বপরাগায়ন। স্বপরাগায়ন। ক নাম্বার। নিচের কোনটিতে পরপরাগায়ন ঘটেছে? তো যে সরিষা, পরপরাগায়ন হচ্ছে কি? প্রথমত সরিষা তো দুধরা হবে না। শিমুল। ঘ নাম্বারটা। শিমুল। ঘ নাম্বার। পেঁপে শিমুল। ঘ। পরপরাগায়ন ঘটে কার ক্ষেত্রে? পেঁপে শিমুল। শিমুল। পথে পরাগায়ন, পথে পেঁপে। আচ্ছা বল এখন শিমুল আর একটা এক্সাম্পল কোথায় পড়ছিলাম দেখি, কে বলতে পারো? সামনে পড়ে আসছিল বহুগুচ্ছ। ঠিক আছে। পেঁপে তো পড়ি নাই, পেঁপে এখন পর্যন্ত কোথাও পড়ি নাই। পেঁপে হচ্ছে নতুন। শিমুল আগে আমরা। দুধরা কোথায় পড়ছিলাম বলতো? দললগ্নতে পড়ছিলাম। তারপর আরেকটা পড়ছি। সম্পূর্ণ ফুল। গুড। এই যে দুতরা দিয়ে আমরা কি কি পড়ছি? সম্পূর্ণ। সবাই লেখ এটা, তাহলে লিখে ফেল খাতায় বা কোথাও লেখ। দুতরা, এটা দিয়ে আমরা কি কি পড়তেছি? 1 নাম্বার সম্পূর্ণ ফুল। দললগ্ন। তারপর 2 হচ্ছে দল লগ্ন। 3 স্বপরাগায়ন।
পরাগায়ন। বাকিটা বাড়ির কাজ। বাকিটা কি বাড়ির কাজ কি কি কি? জবা, তারপর হচ্ছে শিমুল, এই দুইটা বাড়ির কাজ। আমাকে লিখে আমি সিক্রেট গ্রুপের চ্যাট ওপেন করে দিব, ওইখানে সাবমিট করবি। কি লিখতে হবে জবাসী? জবার কি কি আছে, আমরা জবাতে কি কি পড়ছি বইয়ে, সম্পূর্ণ ফুল বলছি, ঠিক আছে ভাইয়া। আর কিছু কোথাও পড়ছি কিনা, উভয় লিঙ্গে এক লিঙ্গে পড়ছি কিনা, শিমুল কোথায় কোথায় পড়ছি, এগুলো তোদের কাজ হতে প্রত্যেকটা, তোদের কাজ আমি বলতেছি সিক্রেট গ্রুপে তোদের প্রত্যেকের কাজ, বইয়ে যত রকম এক্সাম্পল পড়ছি, কিভাবে এক্সাম্পল পড়ছি, প্রথমে লিখবি সম্পূর্ণ ফুলের এক্সাম্পল, এখানে এক্সাম্পল লিখবি, তারপর অসম্পূর্ণ ফুলের এক্সাম্পল লিখবি, তারপর হচ্ছে উভয়লিঙ্গিক ফুলের এক্সাম্পল, এক লিঙ্গিক ফুলের এক্সাম্পল। বুঝতে পারছস কিভাবে বলছি? জি ভাইয়া। আমাকে আমি যে কোনো একজন থেকে নিবই, আমি মেসেজ দিয়ে বলবো যে আমাকে, আমি আজকে রাতের মধ্যে জিজ্ঞেস করবো যে লিখছস কিনা, মেসেজ দিয়ে বলবো ছবি দিতে, না দিলে আমি তো পার্সোনালে এমনি তো গ্রুপে দিবি, গ্রুপে দেওয়ার পরে আমি যদি দেখি কেউ দিস না, আমি পার্সোনালি জিজ্ঞেস করবো দিস নাই কেন, যদি না দিস আমি তোর গার্ডিয়ানকে ফোন দিব। দাঁড়া, ভাইয়া গ্রুপে তো মেসেজ অপশন অফ। আমি অন করে দিব এখন। কিভাবে বলছি, প্রথমে হচ্ছে সম্পূর্ণ ফুল এক্সাম্পল লিখবি এভাবে, তারপর হচ্ছে যেগুলো সংজ্ঞা পড়ছে সেগুলো সবগুলো এক্সাম্পল। ইয়েস ইয়েস, যাতে বইটা সংজ্ঞাগুলো দিব। বুঝি নাই। সংজ্ঞা দিব সম্পূর্ণ। না না না, শুধুমাত্র নাম, নাম লিখ, শুধু নাম আর এক্সাম্পল, নাম আর এক্সাম্পল। এটা তোদের একটা করে সুন্দর একটা পৃষ্ঠায় লিখবি, যাতে তোরা লিখে এটা বইয়ের সামনের পৃষ্ঠায় পিন করে দিতে পারস। ঠিক আছে। পেপারে লিখে রাখবো। তারপর স্টিকি পেপার হলে তারও ভালো, আমরা কি আমার তো স্টিকি পেপার নাই, অনেকের তো স্টিকি পেপার নাই। আমার তো চাবি নেই, চাবিটা দিয়ে যা। আচ্ছা, কোন প্রজাতি বিশুদ্ধতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে? এই যে পরপরাগায়ন। খ। তাহলে পরপরাগায়ন আমরা কি কি পড়ছি? শিমুল আর পেঁপে। হ্যাঁ। তাহলে আনসার হবে পেঁপে। পেঁপেতে কোন ধরনের পরপরাগায়ন? পরাগায়ন। প্রচুর পরাগরেণু অপচয় ঘটে পরপরাগায়নে, এটা এখানে আনসার দিয়েছে পরপরাগায়ন। এখানে হয়তো দিতে পারতো পেঁপে বা দিতে পারতো শিমুল, এভাবে কোশ্চেনগুলো করবে। নিচের কোনটিতে পরাগায়নের গুরুত্ব? পরপরাগায়নের গুরুত্ব। আচ্ছা, প্রজাতির গুণগুণ অক্ষুণ্ণ থাকে। আগে আমি মাইক দিব, আমি বলছি এই কোশ্চেনগুলো সলভ, ওই দাঁড়া, আমি বলছি এই কোশ্চেনগুলো সলভ করতে হবে ক ক গ গ আস্তে আস্তে কেটে কেটে। ক, এটা কি সত্য নাকি মিথ্যা? মিথ্যা। কম জীবনী শক্তি, মিথ্যা। নতুন পদার্থ সৃষ্টি, সত্য। নতুন গুণের আবির্ভাব হয় না, এটা মিথ্যা। ঠিক আছে, আচ্ছা। আর লাস্ট পরাগায়নে চলে আসছি আমরা। পতঙ্গ পরাগী ফুল। পতঙ্গ জবা। এই যে তাহলে এটাও লিখবি যে পতঙ্গ পরাগী, তারপর হচ্ছে কি বায়ু পরাগী, তারপর হচ্ছে পানি পরাগী, তারপর মানে হচ্ছে আমরা যতগুলো পড়ছি ক্লাসে হ্যাঁ। যত ধরনের ফুল আছে সবগুলো ফুলের পেজ উল্টাক সাউন্ড পাক, আমি বলি নাই যে এখানে মুখস্থ বলতে হবে, আমি বলছি বই দেখে বল, তাও যেন বইটা খুলে একবার চোখে দেখা হয়। আমাকে বলতে হলে ও শিখে যাচ্ছে, আমি বলতেছি না যে মুখস্থ বলতে, আমি তো পরীক্ষা নিব আবার মুখস্থের জন্য। পতঙ্গ পরাগী ফুল, পতঙ্গ পরাগী ফুল সরিষা। সরিষা। তাহলে একটা কি পাইলি? একটা পাইলে হচ্ছে জবা, কুমড়া, সরিষা, তিনটা। তাহলে তিনটা, যে জবা এখানে পাইছস, সরিষা আবার এখানে পাইছস। এরপরে যখন তোরা সবগুলো লিখে ফেলবি, তারপর দেখবি হচ্ছে কি মিল পাচ্ছস। যেমন দুতরা পাইছস 3 জায়গায়, তাহলে দুতরা নিয়ে আলাদা করে লিখবি। আচ্ছা, ক্লাস শেষের জিনিসটা আমি আবার একটু বুঝাই দিব। কোন ধরনের ফুল আকারে বড় হয়? তো পতঙ্গ পরাগী ফুল আকারে বড় হয়, এটা তো কালকে পড়াইছি। তারপর গর্ভমুণ্ড আটালো এবং শাখান্বিত হয় কোনটি বল? আটালো তো বুঝলাম, আটালো তো পতঙ্গ পরাগী হয়, কিন্তু শাখান্বিত হয় কোনটাতে? পালকের মতো। তারপর শাখান্বিত এটা হচ্ছে কি বায়ু পরাগী। এখন বায়ু পরাগের মধ্যে এখানে ধান, বায়ু পরাগী। তো বায়ু পরাগীর এক্সাম্পল হচ্ছে কি ধান। একটা এক্সাম্পল আছে, এটা হচ্ছে কি ধান। কোনটি বায়ু পরাগী ফুল? কয়বার বোর্ডে আসছে? অনেকবার বোর্ডে আসছে। আনসার হবে কি ধান।
ধান কোন ধরনের ফুল? বায়ু পরাগী। কোন ফুলের কোন ফুলের সুগন্ধ নাই? বায়ু পরাগীর বায়ু পরাগীর সুগন্ধ ছিল না নাকি? পানি পরাগী ছিল না, বায়ু পরাগীর সুগন্ধ নাই? নাই, ঠিক আছে, তাহলে দুইটা সুগন্ধ নাই। এই যে বায়ু পরাগীরও সুগন্ধ নাই, তারপর পানি পরাগীর সুগন্ধ নাই। দয়া করে এই লাইনটা একটু বইয়ে লিখেন, সেটা কি? বায়ু পরাগী এবং পানি পরাগীর সুগন্ধ নাই। আমি জানি বইয়ে আছে, তাও লিখতে বলতেছি। বইয়ের একটা কোনায় লিখো যে বায়ু পরাগী এবং পানি পরাগীর সুগন্ধ নাই। বায়ু পানি, গুড। কেন লিখতে বলছি? কারো দূরে আজকে আরো করাইতাম। রয়্যালটা করাবো, বাকি আজকে রয়্যাল করাচ্ছি, তারপর পাঞ্জেরি বাড়ির কাজ দিব। বাড়ির কাজ দিব বলতে পাঞ্জেরিগুলো তোরা নিজেরা করবি, করে যেটা পারবি না এটা আমাকে বলবি নেক্সট ক্লাস। গাইড দিয়ে দিব আমি গ্রুপে দিয়ে দিব। এই যে এই কথাটা লিখ যে বায়ু পরাগী এবং পানি পরাগী দুইটার ক্ষেত্রে হচ্ছে কি সুগন্ধ নাই, ঠিক আছে। তারপর এটা আনসার হচ্ছে কি? পাতা শ্যাওলা, কারণ পানি পরাগী ফুল হচ্ছে পাতা শ্যাওলা। আমাদের টাইম টাইম পুষ্পের বিন্দু ছোট থাকে কোন পানি পরাগীতে? সরি, কোন পরাগী ফুলে? এটা তো জানোস, পানি পরাগীতে বিন্দুটা ছোট থাকে। কোন পরাগী ফুল ছোট হলেও পুষ্পমঞ্জুরিতে সাজানো থাকে? দেখি বল আনসার। এই যে পুষ্পমঞ্জুরি, যেমন আমরা বলছিলাম রজনীগন্ধা, আমরা হচ্ছে রজনীগন্ধাগুলো বিভিন্ন অনুষ্ঠান ইউজ করে, এটা হচ্ছে কি প্রাণী পরাগী। এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ কোশ্চেন। পাখির মাধ্যমে কোনটির পরাগায়ন হয়? পাখির মাধ্যমে কোনটি? সরিষা দিছস, তারপর কুমড়া বলছস, শিমুল কেউ বলস নাই, ধান কেউ বলস নাই। শিমুল। এখন এখন এই প্রশ্নটা বইয়ে স্পেসিফিক ভাবে কোথাও লিখে নেই যে পাখির মাধ্যমে কোনটা হয়, বাট পাখি হচ্ছে একটা কি প্রাণী। তাহলে দেখ কিভাবে আনসারটা হইছে। কোশ্চেন আমি বলতেছি কিন্তু বোর্ড কোশ্চেন এত সহজ না, ট্রিকি করে প্রশ্নগুলো দিচ্ছে। পাখি হচ্ছে কোনো, আমাদের বইয়ে কোনো শব্দ নাই পাখি নিয়ে, তো পাখি হচ্ছে একটা কি প্রাণী। তোর কুমড়া, তারপর হচ্ছে জবা, এন্ড হচ্ছে সরিষা, এই তিনটা কিসের? এই তিনটা হচ্ছে পতঙ্গ। তারপর ধান, ধান কিসের? বায়ু। তারপর কদম, শিমুল, কচু, এই তিনটা কি? বুঝে গেল কেন আমি তোদেরকে লিখতে বলতেছি এভাবে আলাদা করে। আচ্ছা, প্রাণীর মাধ্যমে পরাগায়ন হয় কোন ফুলে? আমরা এখনই পড়ে ফেলছি, সেটা হচ্ছে কি তিনটা, কদম, শিমুল, কচু। কদম, শিমুল, কচু। কচু কোথায় থাকে? কচু তো বেশিরভাগ সময় পানিতে ইয়া করে। প্রাণী পরাগী, প্রাণী। আমরা নিজেরাই তো ধর কি বলে, গরু যখন ঘাস খেতে যাই তখন কচু গাছের পাশ দিয়ে যাই। পলাশ, আচ্ছা এইটা একটু সুন্দর প্রশ্ন করছে। পলাশ একটি উজ্জ্বল কমলা রঙের বড় আকর্ষণীয় ফুল। পলাশ এটি কিসের মাধ্যমে পরাগায়ন ঘটে? আচ্ছা, একজন বলছে প্রাণী, আরেকজন বলছে পতঙ্গ, কিন্তু বইয়ে কেন প্রাণী হবে? আচ্ছা দেখি বল, কেন প্রাণী হবে? গুড। এই কথাটা আমি জিজ্ঞেস করতেছি, যখন রংটা আকর্ষণীয় হবে। তাহলে তোমরা বইয়ে যাও, দয়া করে বইয়ে গিয়ে লাইনটা একটু মার্ক করো, সেটা হচ্ছে এই দেখো, রং আকর্ষী। পতঙ্গ পরাগী, দেখো পতঙ্গ পরাগী হচ্ছে কি উজ্জ্বল কমলা বর্ণের, ঠিক আছে।
কিন্তু আকর্ষণীয় শব্দটা লিখে নেয় বইয়ে। এখন আমি কেন পতঙ্গ পরাগী হইল না, এটা তো স্যারকে বুঝাইতে পারবো না। স্যার আমাকে টার্গেট করছে এই শব্দটা, এই জন্যই বলছি বায়োলজির ক্ষেত্রে যে আমাকে বইয়ের পতঙ্গ পরাগিত তখন হবে যখন ওটা মধুগন্ধি না, পতঙ্গ পরাগী রঙিন হয়, পতঙ্গ পরাগী অবশ্যই রঙিন হয়, এটাতে মধুগন্ধি থাকে। পরাগীও রঙিন, কিন্তু এখানে তো উল্লেখ করে না আকর্ষণের কথা। এই- আর প্রাণী পরাগীর গুচ্ছ এই জন্য বলছি আমি বায়োলজিতে যে বইয়ের প্রত্যেকটা লাইন মনে রাখবে, মানে কি বুঝে মনে রাখবে, সে 25-25 পাবে। আচ্ছা ভাইয়া, যদি এই অপশনটা না থাকতো তাহলে তো পতঙ্গ হতো। হ্যাঁ, যখন যদি প্রাণী অপশন না থাকলে আনসার তো পতঙ্গ হইতো। তাহলে পতঙ্গতে, হ্যাঁ। বুঝছস, এই কোশ্চেনটা একটু কঠিন কোশ্চেন। আমি এই কোশ্চেনটা দিব, হয়তো অন্য কোনো ভাবে দিব, কিন্তু এই কোশ্চেনটা দিব। হয়তো আকর্ষণ না দিয়ে আমি ওখান থেকে কোশ্চেনটা করব। কোন ফুলের পরাগদণ্ড বহুগুচ্ছ পরপরাগায়ী? এই যে দেখ, আমি বলছিলাম যে সেম জিনিস, পরপরাগের ক্ষেত্রে আমরা এক্সাম্পল কি কি পড়ছি, পরাগদণ্ড বহুগুচ্ছের ক্ষেত্রে আমরা কি বলছি, শিমুল। শিমুল হবে। শিমুল। তারপর শেষ নাকি আমাদের শেষ 81টা কোশ্চেন। আমাদের কয় মিনিট লাগছে? 1 ঘন্টার মধ্যে তো 1 ঘন্টা পুরোপুরি পড়ি নাই, ধর 50 মিনিট লাগছে। এক মিনিট কম। না, 1 মিনিটে পুরোপুরি আমরা পড়ি নাই, অনেক সময় মাঝখানে তো একটু গ্যাপ গেছে। তাহলে আজকের ক্লাসের সারমর্ম কি আমাকে একটু বল, যে ভাই কিভাবে পড়তে হবে। শুধুমাত্র ক্লাস করলে হবে না, শুধুমাত্র ক্লাস করলে হবে না, ক্লাস করলে হবে না, এমসিকিউ গুলো সলভ করতে হবে, তারপর গিয়ে সমস্যা বের হবে, ভাবে ঠিক। আবার বইয়ে গিয়ে পড়তে হবে। বুঝে পড়তে হবে। গুড। তাহলে তোদের বাড়ির কাজকে কি বললাম, 1 নাম্বার বাড়ির 2টা বাড়ির কাজ। জবা আর শিমুল ফুল কি ধরনের? না, সম্পূর্ণ ফুলের উদাহরণ, অসম্পূর্ণ ফুলের উদাহরণ। সম্পূর্ণ, বাড়ি ফোলা। অসম্পূর্ণ, উভয়লিঙ্গ, এভাবে যা আছে, একলিঙ্গ, বহুগুচ্ছ। এভাবে যা আছে। তারপর 2 নাম্বার SW, এভাবে লিখবি যে এখনই জবা, জবা কোনটা কোনটা হয়, শিমুল শিমুল কোনটা কোনটা হয়? কোনটা কোনটা হয়, দোতরা কোনটা কোনটা হয়, মানে একের অধিক যেগুলো আছে, যেমন জবা যদি একের অধিক আছে, শিমুল একের অধিক আছে, দোতরা একের অধিক আছে। ধর আমি যদি বলি পেঁপে, পেঁপে শুধুমাত্র পরাপরাগেন, এটা করার দরকার নেই, যেটা একের অধিক আছে সেটা লিখবে হচ্ছে এভাবে। তাহলে 2টা বাড়ির কাজ সবাই আমাকে সন্ধ্যার মধ্যে লিখে গ্রুপে দিয়ে দিবি, আমি গ্রুপ ওপেন করে দিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আজকে রাতের 8টায় হচ্ছে, 8টায় হচ্ছে, লটারি কোনটা? আচ্ছা আজকে রাতের 8টায় হচ্ছে ক্লাস 9-এর ক্লাস, আর 10টায় হচ্ছে রসায়ন ক্লাস। তো যারা পারস তারা ভাইয়া, থাকবে। একটা কথা বলি, হ্যাঁ বলো। আর্টের ক্লাস যেতে হতে পারতেছি না। ভাইয়া, আজকে ক্লাস 9 কি হলো? কারো কথা বুঝতেছি না আমি। ভাইয়া, আটটার ক্লাস সময়টা যদি অন্য সময় হতো তাহলে অনেক ভালো হতো। 8টার দিকে ক্লাস করতে পারবো না, অন্য ক্লাস থাকে। 8টা অন্য ক্লাস থাকবে, এখন 8টা বেজিতে তো আমি অন্য ক্লাস তো নেওয়া পসিবল না। হয়তো এখন সবাইকে তো বলছি হয়তো 9টায় যেতে পারি, কিন্তু 9টায় হলে ডাবল ক্লাস করতে পারবে না। 9টায় একটা কোর্স আছে, আবার 10টার দিকে তো কেমিস্ট্রি ক্লাস। 8টার দিকে চেষ্টা করবো। আচ্ছা ঠিক ভাইয়া, আছে, ক্লাস 9 ক্লাস নেবেন, আমাদের ক্লাস নেবেন না? তোদের ক্লাস তো তোমাদের 10টায়, 10টা, আচ্ছা। তোদের 10টায়। এখন ক্লাস 9-এর কেউ ক্লাস করতে চাইলে করতে পারো, সমস্যা নেই, আমি তো 2 গ্রুপে লিঙ্ক দিব।